বলতে যে কমন আক্রমণগুলো দেখা যায় সেটি সাধারণত বিভিন্ন প্রকার চোষক পোকা। যেমন ধরুন জ্যাসিড, থ্রিপস, বিভিন্ন প্রকার ফ্লাই এগুলো দ্বারা। আর ছত্রাকজনিত আক্রমণের মধ্যে ব্লাইট, সফট, মরিচা পড়া, রুট রট এই রোগগুলো মোটামুটি কমন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা এবং কৃষিপ্রেমী বন্ধুরা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে যে বাঙালি ভাই বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা, সেটি হচ্ছে রসুনের রোগবালাই ও প্রতিকার। বর্তমান সময়ে আমাদের দেশে এবং ভারতের বিভিন্ন জায়গায় রসুন চাষ হচ্ছে। আমার অনেক কৃষক ভাইরা এই রসুন চাষের সঙ্গে জড়িত রয়েছেন। সেই রসুন চাষের ক্ষেত্রে ওনারা নানা রকম রোগ বালাইয়ের আক্রমণের, অর্থাৎ ওনাদের ফসল রোগবালাইয়ের আক্রমণের শিকার হয়। আমরা কি কি পদ্ধতি অবলম্বন করলে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে মূলত আজকের আলোচনা। তো রসুনের সাধারণত দুই ধরনের রোগ দেখা যায়। একটা হলো ছত্রাকজনিত আক্রমণ দেখা যায় একটি, আরেকটি হচ্ছে পোকার আক্রমণ। পোকার আক্রমণ বলতে যে কমন আক্রমণগুলো দেখা যায় সেটি সাধারণত বিভিন্ন প্রকার চোষক পোকা। যেমন ধরুন জ্যাসিড, থ্রিপস, বিভিন্ন প্রকার ফ্লাই এগুলো দ্বারা। আর ছত্রাকজনিত আক্রমণের মধ্যে ব্লাইট, সফট, মরিচা পড়া, রুট রট এই রোগগুলো মোটামুটি কমন। এখন আমাদের আসলে প্রথমে বুঝতে হবে যে পরিবেশের কি কন্ডিশন থাকলে আসলে এই বিভিন্ন প্রকার রোগ এবং পোকামাকড় দ্বারা রসুন আক্রান্ত হতে পারে। সেটি হচ্ছে কি, যদি আপনার জমিতে আগাছার পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হয়। দ্বিতীয়ত, যদি রসুন রোপণ করার সময় ঘন ঘন রোপণ করা হয়, অর্থাৎ ভিতরে স্পেস কম রাখা হয়, সেক্ষেত্রে আলো বাতাস কম আসে এবং ঘন রোপণের কারণে তখন বিভিন্ন প্রকার রোগ ব্যাধি এবং পোকামাকড়ের আক্রমণটা বেশি হয়। পাশাপাশি জমির কন্ডিশনটা অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ মাটির যে অবস্থা, মাটিতে যদি কখনো পানির পরিমাণ অনেক কম থাকে বা অতিরিক্ত পরিমাণ পানি থাকে বা পানি জমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রকার পচা রোগ দ্বারা আক্রান্ত হতে পারে খুবই সহজে। এছাড়াও জলবায়ুর অবস্থা যদি এমন হয় যে তাপমাত্রা অনেক কম, বিশেষত এখন বর্তমান সময় শীতকাল চলছে, তাপমাত্রা এখন প্রায় জায়গায় অনেক সময় 15 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে থাকে, সেই ক্ষেত্রে সমস্যা হয়। আর্দ্রতা যদি বাতাসের বেশি হয়, যেমন ধরুন এখন শীতকালে কুয়াশা হচ্ছে প্রচুর, এমন হচ্ছে কয়েকদিন সূর্যের আলো দেখা যাচ্ছে না, এরকম ধরনের কন্ডিশন হলে এই পচা রোগের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো এই যে সময়টি চলছে, এই সময় কিন্তু এই রোগগুলো দ্বারা আক্রমণ হওয়ার জন্য সময়। এই সময়টাতে আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যদি জমিতে সার সঠিকভাবে ব্যবহার করতে না পারি, যেমন জমিতে যদি আমরা ডিএপি সার অথবা ইউরিয়া সার, এই ইউরিয়া সারে 46% থাকে নাইট্রোজেন এবং ডিএপি সারেও 18% নাইট্রোজেন। অতিরিক্ত নাইট্রোজেন সবসময় কিন্তু এই রোগ ব্যাধি বা পোকামাকড় আক্রমণ করার জন্য একটা ফেভারেবল পরিবেশ তৈরি করে। যদি আমাদের এই ইউরিয়া সার অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়ে যায় বা ড্যাপ সারটা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়ে যায়, তাহলে সেটা কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না। সেটি পরিবেশ নষ্ট করবে এবং ওই পরিবেশে নানা রকম রোগ ব্যাধির আক্রমণ বৃদ্ধি পাবে। এ ধরনের সার যদি আপনারা সঠিক বা সুষম মাত্রায় প্রয়োগ না করেন, সেক্ষেত্রে আক্রমণটা হতে পারে। আর যদি পটাশের অভাব থাকে, পর্যাপ্ত পটাশের যদি অভাব থাকে, সেক্ষেত্রে গাছ অত্যন্ত দুর্বল থাকে, নাজুক থাকে এবং বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা সহজে আক্রান্ত হয়। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে।
যাতে এই বিষয়গুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি। সেক্ষেত্রে রোগের আক্রমণের সম্ভাবনা তুলনামূলক কম থাকবে বা আক্রমণ করলেও সেটি প্রতিরোধ করা সহজ। এখন আমরা আসি যে কিভাবে এই ধরনের রোগের সমস্যা থেকে আমরা আমাদের ফসলকে উদ্ধার করতে পারব। সেটা হচ্ছে যে এই যে কারণগুলোর কারণে রোগটা হয় সেগুলো একটু মেইনটেইন করতে হবে যাতে আগাছা না থাকে। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে পানি যেন একদম শুষ্ক না থাকে, আবার যেন অতিরিক্ত পরিমাণ সেচ না হয়, মাটি যেন বেশি স্যাঁতসেঁতে না থাকে বা পানি যেন বেঁধে না থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই কুয়াশা থাকাকালীন অবস্থায় কিন্তু কোনো স্প্রে করা যাবে না। অবশ্যই কুয়াশা কেটে গেলে পরে স্প্রে করতে হবে। এই বিষয়টা সবসময় আপনারা খেয়াল রাখবেন। এখন আমি কিছু সাজেস্ট করতে পারি আপনাদেরকে, কিছু কেমিক্যাল ওষুধের যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে রোগের হাত থেকে বাঁচার জন্য একটি ভালো ধরনের ছত্রাকনাশক হলো বোরদো মিক্সচার। এই বোরদো মিক্সচারটা 1% পাথুরে চুন, ক্যালসিয়াম কার্বনেট যেটা আমরা বলি, এবং 1% তুঁতে অর্থাৎ কপার সালফেট। এই কপার সালফেট এবং পাথুরে চুন এই দুটা একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয় বর্ধ মিক্সচার। এই বর্ধ মিক্সচারটা আসলে কিভাবে আপনারা তৈরি করবেন সেটি আমি একটা আলাদা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। এর পাশাপাশি আপনারা কিছু রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, যার মধ্যে উল্লেখযোগ্য আছে সবচেয়ে প্রথমত হলো যেটার নাম হলো মেনকোজেব। এটি একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ সরাসরি যে রোগের জীবাণুকে আক্রমণ করে। এই মেনকোজেবের মধ্যে রয়েছে ডায়াথেনেম 45, ম্যানসার আছে, ম্যানসারের মধ্যে মেনকোজেব প্লাস কার্বন ডাইজিম আপনি দুইটা পাবেন। রিডোমিল গোল্ড, এটার মধ্যে মেনকোজেব প্লাস মেটালক্সিল দুইটা উপাদান থাকে। তারপরে কার্বেন্ডেজিমের জন্য অটোস্টিন পাওয়া যাবে, ইন্ডিয়াতে পাওয়া যায় ব্যাভিস্টিন, আরো বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যেতে পারে। আবার এই ম্যানসারও কিছুটা কার্বনডাইজিম থাকে। এই যেই কয়েক প্রকার ছত্রাকনাশক, এটা আসলে আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। অর্থাৎ যদি ম্যানকোজেব করেন প্রথম স্প্রে পরের সপ্তাহে, অর্থাৎ 1 সপ্তাহ পর পর আপনারা স্প্রে করার চেষ্টা করবেন। বিশেষ করে এই শীতের সময় কুয়াশার দিনে 4-5 দিন পর পর করলে বেশি ভালো হয়। আপনারা একবার ম্যানকোজেব করলে একবার কার্বনডাইজিম করার চেষ্টা করবেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ওষুধ আপনারা স্প্রে করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনারা একটু শক্তিশালী যে ছত্রাকনাশকগুলো রয়েছে, যেমন প্রপিকোনাজল, ডাইফেনোকোনাজল, ইবুকোনাজল, এই ধরনের ছত্রাকনাশকও আপনারা স্প্রে করতে পারেন। সাধারণত রোগ প্রতিরোধ করার জন্য আপনারা এই এই ধরনের ছত্রাকনাশকের সঙ্গে আপনারা এর যেকোনো একটি মিশিয়ে আপনারা স্প্রে করবেন। ধরেন প্রপিকোনাজলের মধ্যে রয়েছে টিল্ট নামে একটি ছত্রাকনাশক রয়েছে। এরকম আরো অনেক কোম্পানি রয়েছে। ডাইফেনোকোনাজলের মধ্যে আছে স্কোর, ইবুকোনাজলের মধ্যে আছে নাটিভো, এরকম আরো অনেক আছে, ব্লাস্টিন আছে। আরো বিভিন্ন কোম্পানির আপনারা বিভিন্ন নামে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে কি করতে হবে, যে এই যেগুলোর কথা প্রথমে বললাম তার মধ্যে যেকোনো একটি, এবং এই তিনটার মধ্যে যেকোনো একটি, সর্বোচ্চ দুইটি ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন যদি রোগের আক্রমণ দেখা যায় সেই ক্ষেত্রে। কখনোই দুইয়ের অধিক, কখনো 3টা বা 4টা, এত বেশি ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন না। এতে করে প্রথমত এরা নিজেদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন করে আহ, নিজেদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তাতে করে আর কাজ করতে পারে না। পাশাপাশি আপনার গাছও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। কোনোভাবেই এজন্য দুইয়ের অধিক আপনারা কখনো ছত্রাকনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না। এর পাশাপাশি যেটা করা যাবে সেটা হচ্ছে আপনারা পোকা কন্ট্রোল করার জন্য তোষক পোকা যেগুলো বলেছিলাম সেগুলোর জন্য যে কোনো একটি গ্রুপ, যেমন ম্যালাথিয়ন হতে পারে, ইমিডাক্লোপিড হতে পারে, অথবা এমামেকটিন
বেনজয়েট হতে পারে। এর মধ্যে আপনারা যে কোনো একটি ছত্রাকনাশকের সঙ্গে যে কোনো একটি কীটনাশক আপনারা মিশিয়ে একসঙ্গে স্প্রে করে দিবেন। আর স্প্রে করার সময় মাত্রা কিন্তু অবশ্যই সবসময় ঠিক রাখবেন। যেমন মেনকোজেব ছত্রাকনাশক যদি আপনারা স্প্রে করেন, সেক্ষেত্রে লিটার প্রতি 2.5 গ্রাম করে স্প্রে করবেন। যদি কার্বেন্ডেজিম করেন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 গ্রাম। আর যে 3টার কথা বলেছিলাম, যে প্রপিকোনাজল, তারপর টেবুকোনাজল এবং ডাইফেনোকোনাজল, এই যেগুলো আছে এগুলো আপনারা 1 মিলি, এগুলো তো লিকুইড ফর্মে পাওয়া যায়, 1 মিলি পার লিটার, এই মাত্রাগুলো ঠিক রাখবেন। আর এই ধরনের কীটনাশকের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পোকামাকড়ের আক্রমণ দেখা যদি না যায়, তাহলে সেক্ষেত্রে 0.5 মিলি পার লিটার বা 0.5 গ্রাম পার লিটার, এই মাত্রায় স্প্রে করার জন্য। যদি পোকার আক্রমণ দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 1 মিলি বা 1 গ্রাম পার লিটার এইভাবে আপনারা স্প্রে করে দিতে পারবেন। আর আগে যেটি বললাম যে কুয়াশা থাকা অবস্থায় স্প্রে করবেন না, কুয়াশা কেটে গেলে স্প্রে করবেন। অতিরিক্ত পরিমাণ কোনো কেমিক্যাল একসাথে মিশাবেন। অনেকেই 2, 4, 5 মানে 5, 7, 10 প্রকার কেমিক্যাল মিশিয়ে ফেলেন একসঙ্গে, এই কাজটি আপনারা করবেন না। সর্বোচ্চ 2 প্রকার ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক এবং 1 প্রকার কীটনাশক, এর বেশি আপনারা মিশাতে যাবেন না। যদি আপনাদের আরো বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয়, সেটি আপনারা আলাদাভাবে প্রয়োগ করবেন 24 ঘন্টা আগে পরে। তাহলে আর আপনারা বড় কোনো সমস্যার সম্মুখীন হবেন না, এবং এই যে কেমিক্যাল গুলো আপনারা দিচ্ছেন বিভিন্ন কাজের জন্য, সার, কীটনাশক, ছত্রাকনাশক, এগুলো সঠিকভাবে কার্যকর হবে এবং আপনি এর উপকারটা ভোগ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার এই কৃষি ভিত্তিক ভিডিওগুলো নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে নিয়মিত আপনারা আপডেট করা ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই আজকের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।